আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স যে বইয়ের চ্যাপ্টার 9 শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলে আসলাম। তো এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই ম্যাথটা তোমার হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডে গত 2023 সালে চলে আসছিল। তো এই অধ্যায়ের ম্যাথগুলো আমাকে ভালোভাবে করতে হবে, কারণ তোমার এই অধ্যায় থেকে একটা ম্যাথ তোমার ফিক্স থাকবেই, পরীক্ষায় আসবেই। তো 2023 সালে যে ম্যাথটা আসছিল, এই ম্যাথটা আমি শুরু থেকে নিচ্ছি, কারণ এটা একটু ছোট টাইপের ম্যাথ, এর থেকে একটু জটিল টাইপের ম্যাথ আছে। তো আমরা হচ্ছে সহজ থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্নটা ছিল এরকম, আমি তো এখানে প্রশ্নটা ছিল এরকম যে চিত্রে তোমার যে ডায়াগ্রামটা, এতটুকু অংশ তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। এই ডায়াগ্রাম থেকে তোমাকে এসএফডি আর বিএমডি আঁকাইতে হবে। এসএফডি আর বিএমডি, কারণ এই অধ্যায়ের মূল উদ্দেশ্য কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকানো। ঠিক আছে? তো এই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকার আগে আমি তোমাকে অবশ্যই বলবো যে তোমাকে যে গত ক্লাসে বলছিলাম এসএফডি এবং বিএমডি আঁকানোর জন্য যে বৈশিষ্ট্যগুলা, এসএফডির জন্য কি বৈশিষ্ট্য এবং বিএমডির জন্য কি বৈশিষ্ট্য, অবশ্যই তুমি বই থেকে পড়ে নেবা। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব ম্যাথের মাধ্যমে, সলভের মাধ্যমে। তো এখানে আমরা হচ্ছে কিছু বিন্দু দেখতে পাচ্ছি, তোমার এখানে দুই দিকে দুইটা সাপোর্ট দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট লোড আছে, আবার এখানে সমভাবে বিস্তৃত লোড দেখতে পাচ্ছ। তো আমরা এগুলো হচ্ছে বিভিন্ন নাম দিয়ে চিহ্নিত করে নিই। তাহলে এখানে যে প্রথম সাপোর্ট, এখানে বিন্দুর নাম দিলাম আমি এ বিন্দু। প্রথম সাপোর্টটা হচ্ছে তোমার এ বিন্দুতে, দ্বিতীয় সাপোর্ট হচ্ছে বি, এটাকে আমি দিলাম সি, ডি, ই। তাহলে আমরা হচ্ছে তিনটা বিন্দু পাইলাম, এ, বি, সি, ডি, ই। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ 150, এটা কি পয়েন্ট লোড, গত ক্লাসে এগুলো আলোচনা করছিলাম। এবং 2 মিটারের জন্য আমাদের কি লোড কাজ করতেছে, সমভাবে বিস্তৃত লোড। তো এই বিমের মধ্যে 150 আর হচ্ছে 2 মিটারের জন্য তোমার যে 40 নিউটন পার মিটার, এটা কি করতেছে, তোমার বিমের উপর প্রযুক্ত করতেছে। এই লোডগুলো বিমের উপর কি হচ্ছে, প্রযুক্ত হচ্ছে। তো এই বিমের লোডগুলোকে প্রতিক্রিয়া দিবে কে, রিঅ্যাকশন দিবে কে, দুই দিকে দুইটা সাপোর্ট। তো লোডের মানগুলো তুমি জানতে পারছো, এখানে হচ্ছে 150, তো এখানে হচ্ছে 40 নিউটন পার মিটার। তাহলে এখানে অজানা মান কোনটা, অজানা মান হচ্ছে আমাদের দুই দিকে রিঅ্যাকশন গুলা, দুই দিকে রিঅ্যাকশন বা কতটুকু প্রতিক্রিয়া দিবে এটা আমরা জানি না। তোমার হচ্ছে লোডের কারণে সাপোর্ট কতটুকু প্রতিক্রিয়া দিতে পারবে আমরা এটা জানি না। তো আমরা কি করবো, যে দুই দিকে যে দুইটা সাপোর্ট দেখতে পাচ্ছ, এই সাপোর্ট কতটুকু রিঅ্যাকশন দিবে বা কতটুকু প্রতিক্রিয়া বল দিবে, এটা আমরা আগে বের করে নেব। তো এটা বের করবে কিসের সাহায্যে, আমরা সাম্য অবস্থার নীতি প্রয়োগ করে এই সাপোর্টের মানটা কি করব, রিঅ্যাকশনের মানটা নির্ণয় করব। সাম্য অবস্থার মোমেন্টের যোগফল যে নীতিটা আছে, মোমেন্টের যোগফলের নীতি অনুযায়ী আমরা হচ্ছে কি করব, দুই দিকে রিঅ্যাকশন গুলা নির্ণয় করব। তাহলে শুরু করি আমরা সলভ। তো প্রথমেই আমরা কি করব, এ বিন্দুতে মোমেন্ট নিব। কোন বিন্দুতে, এ বিন্দু। তাহলে লিখবো সামেশন অফ মোমেন্ট এ, এদের যোগফল হবে 0। এবং এটা আমি ধরবো কোন দিকে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে চায় তাহলে পজিটিভ। তাহলে এই বিন্দু থেকে তোমার ডান দিকে যতগুলো বল আছে, এদের মোমেন্টের যোগফল কি নিতে হবে, 0, সাম্য অবস্থার নীতি অনুযায়ী। তাহলে প্রথমেই দেখো যে আমরা যেহেতু যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছি তার পরবর্তী থেকে 2 মিটার দূরে কি দেখতে পাচ্ছ, 150 কেজি একটা লোড তোমার কাজ করতেছে, কোন দিকে, নিচের দিকে। তাহলে এই লোড কি করবে, তুমি মোমেন্ট নিতে হচ্ছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে তুমি যদি মোমেন্ট নাও, তাহলে এই বল কি করবে, তোমার এক সময় এদিকে আস্তে আস্তে এদিকে ঘুরবে, কোন দিকে, এদিকে, মানে ঘড়ির কাঁটার কি হচ্ছে, দিকে ঘুরতেছে। তাহলে আমরা বুঝলাম এই লোডটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে মানটা হবে পজিটিভ। হ্যাঁ, এতটুকু বুঝলাম। এখন মোমেন্ট কি, তো গত অধ্যায়ে আমরা মোমেন্ট শিখে আসছি। মোমেন্ট হচ্ছে কি, বল ইনটু লম্ব দূরত্ব। মোমেন্ট সমান কি লেখা যাবে, বল ইনটু লম্ব, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এখানে হচ্ছে বল কত, বল হচ্ছে আমাদের 150। তাহলে আমরা লিখলাম বল 150। এরপরে কি লাগবে আমাদের, লম্ব দূরত্ব। তাহলে দেখো তোমার হচ্ছে যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছ, ওই বিন্দু থেকে যে বিন্দুতে লোডটা তোমার কাজ করতেছে নিচের দিকে, ওই বিন্দু পর্যন্ত দূরত্ব কত, 2 মিটার। তাহলে লম্ব দূরত্ব কত পাইলাম, 2 মিটার। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছিল, তাহলে সামনে পজিটিভ, আর প্লাস সামনে দিলে হবে, না দিলে হবে। তো এইবার হচ্ছে তোমার যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছে, মোমেন্ট থেকে 3 মিটার দূরত্বে, কত মিটার, 3 মিটার দূরত্বে, তো 2 মিটারের জন্য একটা কি কাজ করতেছে, সমভাবে বিস্তৃত লোড কাজ করতেছে। সমভাবে বিস্তৃত লোড এর হিসাবটা আমরা কিভাবে করি, গত ক্লাসে দেখাইছিলাম, তো আজকে আবার দেখাবো। তো এই যখন তুমি, তো আমাদের কাজ কি হবে, যে কি নির্ণয় করা, মোমেন্ট, কি নির্ণয় করা, মোমেন্ট। তো দেখো তো এটা কিভাবে ঘুরবে, তো এই লোডটা নিচের দিকে কাজ করতেছে কোথায়, তাহলে এক সময় এটাও কি হবে, এই বিন্দুতে তুমি যদি ইন্ডিকেট করে ধরো, তাহলে এটা এক সময় কি করবে, এই বিন্দু বরাবর ঘড়ি কাটার দিকে ঘুরবে, কোন দিকে,
ঘড়ির কাঁটার দিকে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে, ওই জন্য হচ্ছে কি পজিটিভ। এরপরে মোমেন্টের জন্য আমাদের কি লাগবে, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বল লাগতেছে আর কি লাগতেছে, লম্ব দূরত্ব। তাহলে আগে আমাদের সমভাবে বিস্তৃত লোড যদি পাই যাও, তাহলে তুমি কি বলবা এখানে বলের মানটা কি 40? না, এটা হচ্ছে 40 মানটা হচ্ছে তোমার 1 মিটারের জন্য। এখানে নিউটন পার মিটার মানে বোঝাচ্ছে যে 1 মিটারের জন্য তোমার কত ভাবে বল কাজ করতেছে, 40। কত কাজ করতেছে, লোড 40। তাহলে এই যে তোমার সমভাবে বিস্তৃত লোডটা কতটুকু এরিয়ার জন্য, 2 মিটারের জন্য। তাহলে 1 মিটারের জন্য যদি 40 হয়, তাহলে কি হবে, 2 মিটারের জন্য কত হবে, 40 দুগুণে 80। সহজ কথা, তুমি কি করবা, সমভাবে যে বিস্তৃত লোডটা দেখতে পাচ্ছ, এখানে কত পাচ্ছ, 40। ওই মিটারের জন্য এটা কাজ করতেছে 2 মিটার। তাহলে লোড কত হবে মোট, তাহলে কত পাচ্ছ, 80 নিউটন। কত, 80। তাহলে এই 2 মিটারের জন্য সম্ভবভাবে বিস্তৃত লোড কতটুকু হচ্ছে, 80 নিউটন। ঠিক আছে, তো আমরা বল কত পাইলাম, বল পাইলাম 80, তাহলে লিখবো 80। এইবার আমাদের কি সূত্র ছিল, বলের পরে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কোথায় কিভাবে পাবা, যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছ ওই বিন্দু থেকে আগে তোমাকে যাইতে হবে সমভাবে বিস্তৃত লোডের প্রথম বিন্দু পর্যন্ত। ঠিক আছে, যেখান থেকে সমভাবে বিস্তৃত লোডটা শুরু হয়েছে। তাহলে এখান থেকে কত দূরত্বে তোমার সমভাবে বিস্তৃত লোডটা আছে, 3। তাহলে লিখলাম আমি 3। তারপর দিবা প্লাস, কি দিবা, প্লাস। এই যে সমভাবে বিস্তৃত লোড, এটা কতটুকুর জন্য, 2 মিটারের জন্য। তো সমভাবে বিস্তৃত লোড কাজ করে মিডল পয়েন্টে, কোথায়, মিড পয়েন্টে। কোথায়, মিড। তাহলে যদি এটা 2 হয়, এর মিড পয়েন্ট কি হবে, 2/2, 2 কে 2 দিয়ে ভাগ করো, তার অর্ধেক হবে। অর্ধেক করলে পাওয়া যাচ্ছে না মিড পয়েন্ট কোথায়। তো আমরা হচ্ছে কি বললাম, যে বল আর কি পাইলাম, লম্ব। তো এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এরপর দেখো এখানে কি হচ্ছে, তোমার বি বিন্দুতে একটা কি কাজ করতেছে, উপরের দিকে আরবি রিঅ্যাকশন কাজ করতেছে। কি কাজ করতেছে, কি কাজ করতেছে, আরবি রিঅ্যাকশন উপরের দিকে দিচ্ছে। তো বলো তো, তুমি যদি এ বিন্দুতে মোমেন্ট নাও, তাহলে এই উপরের দিকে যে রিঅ্যাকশনটা কাজ করছে, এই রিঅ্যাকশন কি হবে, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। ওই জন্য আমি নিলাম কি, মাইনাস। তো এরপরে আমাদের কাজ কি, মোমেন্ট নেওয়া। তাহলে কি হচ্ছে, মোমেন্টের সূত্র হচ্ছে বল, বল হচ্ছে কি আরবি। বলটা কি হচ্ছে, রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশন বলটা হচ্ছে আরবি, এবং হচ্ছে কি লম্ব দূরত্ব। তাহলে যেই বিন্দু থেকে মোমেন্ট নিছো, ওই বিন্দু থেকে তোমার রিঅ্যাকশনের পর্যন্ত দূরত্ব, রিঅ্যাকশন বল পর্যন্ত দূরত্ব। তাহলে দেখো এখানে যে 2, আর একটা হচ্ছে 3, 3 দিয়ে হচ্ছে 5, আর একটা হচ্ছে 6। তাহলে 6 মিটার দূরত্বে রিঅ্যাকশনটা কাজ করতেছে। তাহলে লম্ব দূরত্ব আরবি এর জন্য কত, 6। এদের যোগফল কি, 0। তো এবার হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি, তাহলে এদিকে আসতেছে আমাদের 620, আর মাইনাস 6 এটাকে যদি পার করে দিই, তাহলে আরবি ইনটু 6 পজিটিভ হয়ে গেল। এদিকে ছিল মাইনাস, ওইদিকে যা হয়ে গেল প্লাস। তো এইখান থেকে তুমি আরবি মানটা যদি সহজে নিম্নে করতে, তাহলে কি হবে, 620/6। মানে এটাকে হচ্ছে আমি সরাসরি এদিকে পার করে দিচ্ছি। তাহলে 620 কে যদি 6 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 103.33। আমাদের আসছে কত, 103.33 নিউটন। তো এটা হচ্ছে আমি কি আরবি এর রিঅ্যাকশন পাই গেলাম। এরপরে আমাদের অজানা মান কি ছিল, আর এর রিঅ্যাকশন, মানে আর এ বিন্দুতে প্রতিক্রিয়া বলের মানটা। তো এটা দুই ভাবে নির্ণয় করা যায়। আর এর প্রতিক্রিয়া মানটা কিভাবে নির্ণয় করা যায়, দুই ভাবে। সহজ ভাবে যদি বলি, তাহলে দেখো যে উপরের দিক থেকে লোড দিচ্ছে কি 150, আর কত 2 মিটার এর জন্য কত 80। 2 মিটারের জন্য সময় বিস্তৃত লোড কত দিচ্ছে, 80। এখন এই লোড গুলোকে প্রতিহত করবে কি, রিঅ্যাকশন আর এ করবে কিনা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব উপরের দিকে প্রতিক্রিয়া দিবে কে, আর এ, আর কি আর বি। আর কতটুকু প্রতিক্রিয়া দিবে, উপর থেকে যতটুকু লোড করতেছে। তো উপর থেকে কতটুকু করতেছে, পয়েন্ট লোড করতেছে কত, 150। আর সময় বিস্তৃত লোড কত হচ্ছে, 2 মিটারের জন্য 40 গুণন 2 কত হচ্ছে, 80। কত হচ্ছে, 80। আমি যদি এটা ভালো করে করে দিই এখানে বিস্তারিত, তাহলে কত হচ্ছে দেখো, দেখি এখান থেকে হচ্ছে এখান থেকে তুমি আরবির মানটা পাই গেছো। তাহলে আর এ নির্ণয় করা যাবে না, আর এ ইকুয়াল আরবি কত পাইছি, 100। তাহলে 150 40 × 2 যোগ 150, 230। এদিকে আসলে আমাদের 230। তো এখান থেকে আর ই কে রাখে দাও, তাহলে 230 থেকে বাদ দিবে কত, মাইনাস 103.33। তাহলে আমাদের আসতেছে যে 126.67, 126.67 নিউটন। তো এইভাবে করা যায় তোমার হচ্ছে আর এর রিঅ্যাকশনটা পাওয়ার জন্য এইভাবে করা যাবে। তো আরেকভাবে করা যাবে, তুমি আরেকভাবে করতে পারো যে কিভাবে, যে অর সামেশন অফ, মানে তুমি ভার্টিক্যাল ফোর্স গুলার যোগফল নিবে 0। তাহলে লিখবা যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এর যোগফল কি, উপরের দিকে হচ্ছে পজিটিভ,
এদের যোগফল হচ্ছে 0। ঠিক আছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে ধরবা, যে উপরে যেগুলো আছে এগুলো পজিটিভ, এদের যোগফল কি 0। তো কিভাবে করা যাবে দেখো তো, উপরের দিকে কি কি লোড কাজ করতেছে, আরসি আর কি আরবি, আরসি প্লাস আরবি, যেহেতু উপরের দিকে ওই জন্য কি পজিটিভ এদের সামনে। এরপরে দেখো নিচের দিকে কোন লোড কাজ করতেছে, মাইনাস, যেহেতু নিচের দিকে কাজ করতেছে মাইনাস কত 150, আরেকটা লোড কাজ করতেছে কত 40। সমভাবে বিচ্যুতির জন্য কিভাবে হবে, যে লোডটা আছে এর সাথে কত গুণ 2, এর যোগফল কি 0। এইখান থেকে দেখো সরি আরসি হবে না, কি হবে আর এ, তো আর এ তো আমাদের নির্ণয় করতে হবে তাই না, তাহলে দেখো আরবি এর মান কত 103.33। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে 150 মাইনাস তাহলে যেখানে 80 0, এখানে আর এর সমান কি লেখা যাবে, আর এর সমান কি 126.67 নিউটন। তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো, ইচ্ছা তোমার যেটা ভালো লাগবে তুমি সেভাবে করবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে অজানা রিঅ্যাকশনের মানগুলো বের করা শেষ। এবার আমাদের কাজ হবে কি এসএফডি আঁকানো আর কি আঁকানো, বিএমডি আঁকানো। চলো আমরা হচ্ছে এসএফডি আঁকাই। তো প্রথমেই দেখো যে আর এ বিন্দুতে কত রিঅ্যাকশন, মানে কতটুকু বল উপরের দিকে দিবে, তাহলে আর এ তে দিচ্ছে তোমার 126.67, তাহলে আর এ কতটুকু যাবে উপরে, যেহেতু প্লাস, দেখো আর এর মানটা কি আসছে আমাদের প্লাস, প্লাস হলে হবে তোমার এই রেফারেন্স লাইন যে নিচে আমি 00 এর উপরে, আর মাইনাস হলে হবে নিচে। খেয়াল রাখবা এটা হচ্ছে রেফারেন্স লাইন, এর হচ্ছে যদি প্লাস মান আসে তোমার কোনো, তাহলে এটা বসাবো উপরে, আর যদি মাইনাস আসে ক্যালকুলেশনে এটা হবে নিচে। তাহলে প্রথমেই দেখো যে আর এ কত 126.67, দেখি পজিটিভ না, পজিটিভ মান, তাহলে উপরে যাবে কত তোমার আর এ বরাবর 126.67, তাহলে এই বিন্দুতে আসলো কত 126.67। ঠিক আছে, এবারে দেখো এদের 2 মিটারের জন্য কি লোড আছে কোনো, এই 2 মিটারের জন্য কোনো লোড আছে নাই, তাহলে যদি লোড না থাকে তাহলে হবে সরলরেখা। এটা কি হবে সরলরেখা। এসএফডি তে এই যে বৈশিষ্ট্যগুলো পড়তে বলছিলাম তোমাদের, এসএফডি তে যদি তোমার সরলরেখা দ্বারা বোঝা যাবে লোড শূন্য অবস্থা, মানে এই 2 মিটারের জায়গায় কোনো লোড নাই, তাহলে আমরা কি লিখবো একটা সরলরেখা দিব। এটা কোথায় এসএফডি তে। এখন দেখো এই বিন্দুতে আসলাম, কিন্তু দেখো তো সি বিন্দুতে কি আছে, লোড কাজ করতেছে নিচের দিকে, কোথায় নিচের দিকে কত 150, তাহলে এইখানে 126 ছিল, এখানে কত হয় বলো তো 126 হবে না, কারণ কোনো লোড ছিল না। এবার 150 কি নিচের দিকে দিচ্ছে না, তাহলে নিচের দিকে দিলে হবে মাইনাস, তাহলে তুমি কি করবা 150 থেকে তোমার কি করবে, তাহলে যে লোডটা 126.67 থেকে কত মাইনাস করবা, যেহেতু নিচের দিকে দিচ্ছে তাহলে মাইনাস করবে কত 150। তাহলে আমরা কি করব যে 126.67 থেকে মাইনাস করবো কোথায়, কত নিচে দিচ্ছে 150, তাহলে আসতেছে -23.33। কি আসতেছে আমাদের -23.33, যেহেতু মানটা মাইনাস চলে আসে তাহলে কোথায় হবে রেফারেন্স লাইনের একবারে নিচে, এই যে মাইনাস কোথায় নিচে আসলো, কোথায় আমি এখানে লিখলাম যে 23 কত আসছে 23.33, এখানে আবার মাইনাস চিহ্নটা দেওয়া যাবে না, কারণ রেফারেন্স লাইন, কারণ হচ্ছে রেফারেন্স লাইনের নিচে আছে, মানে তোমাকে বুঝে নিতে হবে এটা কি মান মাইনাস। এই পর্যন্ত আসলাম। এবার দেখো তো সি থেকে ডি পর্যন্ত কোনো লোড আছে না, কোনো লোড নেই, তাহলে লোড না থাকলে এসএফডি আঁকানোর সময় কি হয় একটা সরলরেখা। ঠিক আছে, এইবার হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। তো এই সমভাবে বিস্তৃত লোড কাজ করতেছে কোথায় নিচের দিকে, কতটুকু কাজ করতেছে দেখো 2 মিটারের জন্য কাজ করতেছে লোড, তাহলে 1 মিটারের জন্য 40, 2 মিটারের জন্য কত হবে গুণ করে দিতে হবে, 40 × 2 কত হচ্ছে 80, তা 80টা কোথায় দিয়ে কাজ করতেছে নিচে, কোথায় নিচে। তাহলে এইখানে তুমি যখন ক্যালকুলেটরের মানটা তুলবা কিভাবে তুলবা, নিচে লোড আছে কত -23.33, কিন্তু আবার এই যে ডি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত সমভাবে বিস্তৃত লোডটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে কত হবে মাইনাস কত লোড কাজ করতেছে 80। আশা করি বুঝছো, যেহেতু 23.33 নিচের দিকে কাজ করতেছিল তাহলে মাইনাস, এবার উপরে যে লোডটা দেওয়া দেখতে পাচ্ছ ওইটা আবার নিচের দিকে কাজ করবে, কত কাজ করবে 80, ওই যে লোডটা 2 মিটারের জন্য কত 80 না, এটাও তাহলে মাইনাস, তাহলে তুমি এইভাবে চাপবা যে -23.33 মাইনাস 80, তাহলে আসতেছে আমাদের 103.33 মাইনাস 103.33, যেহেতু মান মাইনাস তাহলে থাকবে কোথায় রেফারেন্স লাইনতে নিচেই থাকবে। কারণ কোথায় হচ্ছে এইখানে কি লোড কাজ করছে সমভাবে বিস্তৃত লোড, কয় মিটারের জন্য 2 মিটারের জন্য। যখন লোড শূন্য ছিল তখন আমরা কি করছিলাম সরলরেখা নিছিলাম, কিন্তু যখন খেয়াল রাখবা যে এসএফডি তে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে নিতে হয় হেলানো সরলরেখা, কি নিতে হবে হেলানো সরলরেখা। তাহলে কত আমাদের এখানে কাজ করতেছে 100, এটা যদি একটু ভালো করে দিই
103.33, 103.33। আর রেখাটা কিরকম হবে আমাদের হেলানো সরলরেখা। এরপরে দেখো যে তোমার ই থেকে বি পর্যন্ত কোনো লট নেই, তাহলে কি দিবা? লট শূন্য অবস্থা মানে কি, একটা সরলরেখা থাকবে, কি থাকবে? একটা সরলরেখা। এবার এখানে তাহলে কত? এখানে যদি 103.33 হয়, এখানে কত হবে? 103.33। এবার বলো যে আরবি এর রিঅ্যাকশন উপরের দিকে কত কাজ করতেছে? দেখো আরবি এর রিঅ্যাকশন পাইছি আমরা কত? তোমার 103.33। কত পাইছি? 103.33। এটা কোন দিকে দিবে? উপরের দিকে। তাহলে এটা ছিল কি মাইনাস না, এই মানটা নিচের দিকে আছে মানে কি 103.33, এটা কোথায় আছে? নিচের দিকে। তাহলে মাইনাস 103.33। আর তোমার এরপরে এখানে কি লোড দিচ্ছে উপরের দিকে রিঅ্যাকশন থেকে? আরবি কতটুকু দিচ্ছে? তোমার 103.33। যদি উপরে দিচ্ছে তাহলে কি হবে? প্লাস 103.33, 103.33 আর প্লাস 103.33 যদি করো কত আসবে? জিরো আসবে না? আর জিরো আসলে কোথায় যাবে? এই পয়েন্টটা কোথায় যাবে? এই যে জিরোতে চলে গেল। ঠিক আছে, এরপরে তোমরা এটা একটু কালার করে দিবা, মাইনাস, এখানেও মাইনাস, মানটা নো মাইনাস। তো যেহেতু আমাদের জিরো বিন্দুর সাথে মিলে গেল, তাহলে বোঝা গেল যে আমাদের এসএফবিটা সঠিক হয়েছে। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ হবে বিএমডি আঁকানো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকানো। ঠিক আছে, তো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা হচ্ছে এসএফবি ডায়াগ্রাম থেকে সাহায্য নিয়ে আঁকাবো। ঠিক আছে, এটা দুইভাবে করা যায়, মোমেন্টের সাহায্য করা যায়, আবার হচ্ছে তোমার এই ক্ষেত্রফল লিঙ্কের সাহায্য করা যায়। তো আমরা হচ্ছে ক্ষেত্রফলের সাহায্য করবো, কারণ এটা আমাদের সহজ হবে। তো এই জায়গাটা যদি তোমরা, তো এই অংশটা তোমরা একটু তুলে নাও। তো এবার হচ্ছে আমরা বিএমডিটা আঁকাবো। তো বিএমডিটা আঁকাবো কিসের সাহায্যে? এই এসএফডি এর চিত্রের ডায়াগ্রামের সাহায্যে। শুরুতে বললাম কি ক্ষেত্রফল নিরূপণের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমরা হচ্ছে কি বিএমডিটা আঁকাবো। শুরুতে আমরা রেফারেন্স লাইন নিব, যে 0 থেকে 0। কি হবে? প্রথম যে অংশটা, এটা কি দেখতে পাচ্ছ যে একটা আয়তাকার, এটা একটা আয়তক্ষেত্র, কারণ এর দৈর্ঘ্য হচ্ছে 26.67 আর প্রস্থ হচ্ছে কি 2। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় আমাদের? যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 126.67 ইনটু প্রস্থ কত হচ্ছে 2। এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসতেছে? 126.67 ইনটু হচ্ছে 2, তাহলে আসতেছে 253.34, 253.34। 253.34 এই মানটা কি আসছে আমাদের? পজিটিভ। তাহলে অবশ্যই কি হবে? এই যে রেফারেন্স লাইনের উপরে হবে। কোথায়? রেফারেন্স লাইনের উপরে। তো এখন কথা হচ্ছে যে খেয়াল রাখবা যে বিএমডি আঁকানোর সময় যে এসএফডি যদি তোমার সরলরেখা হয়, এসএফডি যদি লট শূন্য অবস্থায় সরলরেখা হয়, তাহলে বিএমডি তে হবে হেলানো সরলরেখা। এসএফডি তে সরলরেখা হলে বিএমডি তে হবে হেলানো। তাহলে আমরা কি করবো? হেলানো সরলরেখা নিব। কোথায় যাব? 253.34। তাহলে একটু উপরে যাব, 253.34। এই মানটা আমাদের পজিটিভ, ওই জন্য রেফারেন্স লাইনের উপরে। ঠিক আছে, এরপরে দেখো যে এখানে একটা কি, এটা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এটা 23.33 আর প্রস্থ কত? 1। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 23.33 ইনটু 1 করলে কি হবে? ওইটাই হবে, 23.33ই হবে, তাই না? তো এই মানটা কি, এই মানটা কি নিবা তুমি? তখন এটা নিচে আসে না, আছে কিনা? রেফারেন্স লাইনের নিচে আছে, তাহলে অবশ্যই মানটা নিতে হবে কি? মাইনাস নিতে হবে। কি নিতে হবে? মাইনাস। কার সাথে মাইনাস করবা? 253.34 ছিল, এর সঙ্গে মাইনাস করবা 23.33। তাহলে আসছে আমাদের 230.01। যেহেতু হচ্ছে এসএফডি তে আমাদের সরলরেখা, তাই না, সমান্তরাল রেখা, তাহলে আমরা এখানে নিব হেলানো সরলরেখা। তাহলে কত আসবে? 230, কত? 230.01 এটা আসলো। ঠিক আছে, তাহলে একটু হেলানো নিলাম আর কি। এরপরে দেখো আমাদের কি আছে? এটা হেলানো সরলরেখা কি আছে? হেলানো। তাহলে তুমি নিবা কি? যদি তোমার এসএফডি তে হেলানো সরলরেখা থাকে, তাহলে বিএমডি তে আঁকানোর সময় হবে বক্ররেখা। কি হবে? বক্ররেখা, কার্ভ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটাকে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রটা কি? 2 মিটার। তাহলে প্রত্যেকটা বাহু যেহেতু আলাদা রকমের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটা বাহু যেহেতু ভিন্ন, তাহলে আমরা কখন পাই এটা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? বাহুগুলো ভিন্ন হয়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কি? একটা হচ্ছে 23.33 আর একটা সমান্তরাল বাহু 103.33, এদের যোগফল ইনটু উচ্চতা। উচ্চতা কত? 2। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত পাচ্ছি? যে 103.33 যোগ 23.33 ইনটু 2/2, তাহলে 126.66। কত পাচ্ছি আমরা? হচ্ছে 126.66। ঠিক আছে,
তো এটা কি হলো, আমাদের এই অংশের ক্ষেত্রফল চলে আসলো। তো এটা কোথায় আছে ট্রাপিজিয়ামটা? ট্রাপিজিয়াম আকৃতির ক্ষেত্রফলটা আছে কোথায়? রেফারেন্স লাইনের নিচে। তাহলে ক্ষেত্রফলটা নিতে হবে কি মাইনাস, ক্ষেত্রফলের মানটা নিতে হবে কি মাইনাস। তাহলে ছিল আমাদের 230.01, 30.01 মাইনাস করবো আমাদের তাহলে 126.66, তাহলে আস্তে আস্তে 103.33, কত আসতেছে আমাদের 103.33। কারণ আমি বললাম যে এসআরবিটা যদি হেলানো সরলরেখা হয় তাহলে বিএম দেখানোর সময় কি করবা, বক্ররেখা দিবা। কি দিবা? বক্ররেখা, একটু বাঁকা করে দিবা। বক্ররেখা কত হবে? 103.33। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে ক্ষেত্রটা কি, একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এখানে? 103.33, আর প্রস্থ কত? 1। দৈর্ঘ্য গুণন প্রস্থ বলে কি হবে? 103.33 হবে না? একের সাথে তোমার যদি 103.33 গুণ করো ওইটাই হচ্ছে। আর যেহেতু রেফারেন্স লাইনের নিচে আছে তাহলে এই মানটা কি মাইনাস। তাহলে তোমার এখানে ছিল কি পজিটিভ, মানে 103.33, আর এই অংশের ক্ষেত্রফল কত ছিল? মাইনাস 103.33। কত হবে? 0 আসবে না? 0 আসলে কোথায় যাবে এবার? দেখো তো এটা কি একটা সরলরেখা না এসএফডি? তাহলে এখানে কি হবে? একটা হেলানো সরলরেখা। কি হবে? হেলানো সরলরেখা। এই ছিল আমাদের কি ডিএমডি। এতটুকু করে দিলেই তোমার কি অঙ্কটা কারেক্ট হয়ে যাবে। এভাবে তোমরা মার্কিং করে দিবা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তোমার এই অধ্যায়ের একটা ক্রিটিক্যাল টাইপের মেন নিয়ে। ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করে দিবা, লাইক কমেন্টের মাধ্যমে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।